বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র, জিএসপি পুনর্বহালের দাবি ব্যবসায়ীদের। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে উদ্গ্রীব বিএনপি, আদালতে আবেদনের পরামর্শ। যানবাহন চলাচলের জন্য প্রস্তুত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আগামী মাসে উদ্বোধন। সাগরে আবারও লঘুচাপ, শুক্রবার থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আভাস। বিশ্বকাপের আগে মনোবল বাড়ানোর সুযোগ, কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ আজ প্রেরণা, উপনিবেশবাদের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠ শুনেছিল বিশ্ব। বাংলাদেশের হেলথ কেয়ার, আইসিটি সহ বেশ কটি খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কনসুলার জন ফে। বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণের কথাও বলেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পুনর্বহালের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কাঁচামালে উৎপাদিত পোশাক রপ্তানি করে দেশটি থেকে বিশেষ শুল্ক সুবিধা পেতে পারে বাংলাদেশ। তৌহিদুর রহমানের রিপোর্ট। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ মিলনায়তনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সেমিনার। বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আসছে যুক্তরাষ্ট্র থেকে। আর একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজারও যুক্তরাষ্ট্র, যদিও দেশটিতে পণ্য রপ্তানি বাড়ানোর আরও সুযোগ রয়েছে। Probably the quality of our products should only enhance. So that's the one point that I wanted to make. If they can see that potential in Bangladesh, and this is coming from Japanese businesses, I am pretty confident if a similar survey is done among the US companies, it will probably show, if not the same number, perhaps the same spirit. However, to make this happen, there is a lot that will also have to improve. কটনের পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষস্থান অর্জন করতে পারে বলে মন্তব্য করেন খাত সংশ্লিষ্টরা। এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে বিশেষ শুল্ক সুবিধা নেওয়ার তাগিদ দেন বক্তারা। পরিবেশ বান্ধব কারখানায় বাংলাদেশ এগিয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনর্বহালের দাবিও জানান উদ্যোক্তারা। বাংলাদেশের সাথে আমাদের ব্যবসাটা দীর্ঘজীবী হোক। আমেরিকাতে আমরা সবাই মিলে কাজ করলে আমরা তাদের ডিউটি ফ্রি না পাই, অন্তত ডিউটি যদি 5% কম হয়, we hope so. Our target will be $8 to $10 billion. We exceed our export. We are going to pay premium prices to the cotton importing from USA, and it will be a win-win situation both for USA and Bangladesh. বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক এগিয়েছে মন্তব্য করে মার্কিন দূতাবাসের বাণিজ্যিক কনসুলার দেশের অগ্রগতির জন্য রপ্তানি বৈচিত্র্যের তাগিদ দেন। In terms of getting GSP back as a potential future option and DFC financing as a potential future option and sort of a signal that Bangladesh is back on the map or it's more attractive as an investment market. দক্ষ জনসম্পদ গড়ে তুলতে বাংলাদেশকে সহায়তা করার কথাও জানান তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, সরকার 2% প্রণোদনা দেওয়ার পর দেশে প্রবাসী আয়ের যে প্রবাহ তৈরি হয়েছিল তা ধরে রাখা যায়নি। প্রতি বছর অনেক মানুষ কাজের জন্য বিদেশে যাচ্ছেন। বর্তমানে 1 কোটি মানুষ বিদেশে কাজ করছেন, কিন্তু প্রবাসী আয় সেভাবে বাড়ছে না। সোমবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে আয়োজিত পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা পিএফএম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন
আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রবাসী আয় বাড়াতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার হাতে নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এটি করা গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ অনেক সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আদালতের কথা বলে সময় ক্ষেপণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অভিযোগ তার আইনজীবীর। আর দুদকের আইনজীবী বলছেন, এ বিষয়ে আপিল বিভাগে আবেদন জানালে সহজে সুরাহা হবে। তবে অ্যাটর্নি জেনারেলের ভাষ্য, আবেদনটি করতে হবে কারা কর্তৃপক্ষের কাছে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আবেদন করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশে চিকিৎসার জন্য যেতে তাকে নতুন আবেদন করতে হবে। বিএনপির আইনজীবীরা বলছেন, আবেদন আগেই করা আছে, নতুন করে চাওয়া অমানবিক। সরকার তাকে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছে, এখনও নির্বাহী আদেশেই বিদেশে পাঠাতে পারেন। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের অভিযোগ, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয় নিয়ে সরকার কূটকৌশল করছে। নির্বাহী আদেশ অনুসারে আগেই আবেদন করার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসব কথা বলা সাংঘর্ষিক। চলতি মাসে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল, ওনার ভাই শামীম ইস্কান্দার সাহেব করেছিলেন। ওনাকে বিদেশ নেয়ার জন্য আবেদন জানাচ্ছি উন্নত বিশ্বে চিকিৎসার জন্য। অতএব এখন ওনারা যে কথাগুলো বলছেন, চিঠি পান নাই বা আদালতে যেতে হবে, সবকিছু হচ্ছে একটা ছলছতারি। দুদকের আইনজীবী বলছেন, বিষয়টিতে পরিবার ও রাজনৈতিক দলের আবেগ মিশে আছে, সেহেতু বিদেশে যেতে আপিল বিভাগে আবেদন জানালে সুরাহা হতে পারে। যদিও ফৌজদারি কার্যবিধির 401 অনুসারে দুদকের মামলা প্রত্যাহারের সরকারের এখতিয়ার নেই বলেও মন্তব্য তার। যদি যেসব কথাবার্তা আইনজীবী মহোদয়গণ বলছেন, আমার মনে হয় এইসব কথাবার্তা বলেই যদি আপিল বিভাগে একটি দরখাস্ত দেয়, তাহলে সমস্ত কিছুর ফয়সালা হয়ে যাবে, আমি মনে করি। এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, আগের আবেদনটির নিষ্পত্তি হয়ে গেছে, এখন বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে নতুন আবেদন করতে হবে কারাগারে গিয়ে। ইতিমধ্যে ওনারা যে দরখাস্তটা করেছিলেন, সেই দরখাস্তটাকে নিষ্পত্তি করে ওনাকে 6 মাসের জন্য ওনার বর্ধিত করা দেওয়া হয়েছে। এখন যদি ওনারা বলেন যে চিকিৎসার জন্য বাইরে যাবেন, তাহলে তো ওনাদের আর একটা দরখাস্ত করতে হবে। সেই দরখাস্ত যদি করা হয়, তাহলে তো আগের অর্ডারটাকে বাতিল করতে হবে, বাতিল করে ওনাদেরকে নতুন আদেশ জারি করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতা আছে। 2020 সালের মার্চে করোনা মহামারীকালে পরিবারের আবেদনে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে কারাবন্দী খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। এরপর পরিবারের আবেদনেই মুক্তির মেয়াদ 8 বার বাড়ানো হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের বিদ্যমান অবস্থান থেকে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এবং আইন মন্ত্রণালয় মতামতের উপরই নির্ভর করে যে তার এই ব্যাপারটা, তার কারণ হচ্ছে এটা আইনের ব্যাপার। সেখানে আমি একটু বলি, দেখেন, আমি সব সময় কিন্তু আগেও বলেছি, এখনও বলেছি যে বেগম খালেদা জিয়াকে আপনার ফৌজদারি কার্যবিধির 401 উপধারা 1-এর ক্ষমতা বলে তাকে কিন্তু শর্তযুক্তভাবে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। দেশের একমাত্র ট্রাফিক সিগন্যাল মুক্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ, চলছে যানবাহন চলাচলের প্রস্তুতি। আগামী মাসে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12.5 কিলোমিটার পথ চলতে সময় লাগবে মাত্র 6 মিনিট। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। এটি রাজধানীর পূর্বাঞ্চলের আশা জাগানিয়া মহাসড়ক এক্সপ্রেসওয়ে। প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সরাসরি ইস্টার্ন বাইপাসের সাথে যুক্ত করেছে এটি। পথ চলতে কোনো বাধা না, সব ধরনের যানবাহন চলতে পারবে নিরবিচ্ছিন্ন। সড়কটি কুড়িল থেকে কাঞ্চন সেতু 12 কিলোমিটার, বালু ব্রিজ পর্যন্ত প্রথম 6.5 কিলোমিটার 14 লেন, যেখানে দূরপাল্লার দ্রুতগতির যানবাহন মাঝের 8টি লেনে এবং দুই পাশে 6টি সার্ভিস লেনে স্বল্পগতির যানবাহনের জন্য। অন্যদিকে বালু ব্রিজ থেকে কাঞ্চন ব্রিজ 6 কিলোমিটার, একইভাবে 12 লেনের সড়ক। এইটা যাতে এই শহরের অবিচ্ছেদ্য অঙ্গ বানানো যায়,
সে কারণেই এই রাস্তা তো ওয়াইড, এই রাস্তাটা তো এক্সপ্রেসওয়ে, আমার কোথাও থামবে না, উপরে যাবে নিচে যাবে কিন্তু কোথাও থামবে না। আপনি একটা নির্দিষ্ট ইন্টারভেল পরপর কানেক্টিং হতে পারবেন, সুতরাং আপনার এইটাও অসুবিধা নাই যে আপনার কোন জায়গায় নামবেন, মার্জিংয়ের মাধ্যমে হবে। ওই পূর্বাঞ্চলের অনেকগুলো ডিস্ট্রিক্টের কানেক্টিং হিসেবে কাজ করবে। সার্ভিস লেন থেকে মূল সড়কে উঠতে 5টি অ্যাডগ্রেড ইন্টারসেকশন নতুন মাত্রা যুক্ত করেছে পূর্বাচল নতুন শহর কেন্দ্রিক এক্সপ্রেসওয়েকে। আন্ডারপাস দিয়ে গাড়ি যেমন অনবরত ছুটে চলে যেতে পারবে, তেমনি 4টি ইউলুপও সহজ করবে চলাচলকে। রাস্তা পারাপারে 12টি পথচারী সেতু ও বাস স্টপেজের সাথে আছে প্রয়োজনীয় যাত্রী ছাউনি। সেটা কোনো সিগন্যাল ছাড়াই উইদাউট ইন্টারেকশনে আধুনিক স্মার্ট বাংলাদেশের দিকে যে যাচ্ছি তার এই অংশ হিসাবে এই 12.3 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শেষ হয়েছে। দৃষ্টিনন্দন সড়কের দুই পাশে পরিবেশ ও পর্যটন বান্ধব স্থাপনা যুক্ত করা হয়েছে। হাতিঝিলের আদলে 13টি আর্চ ব্রিজ বা বাঁকানো সেতু আছে দুই পাশের 100 ফিটের কৃত্রিম খালে। ক্যানালের চারদিক 39 কিলোমিটার সবুজ হাঁটার পথ দেশের অন্যতম পর্যটন অবকাঠামোয় সজ্জিত করেছে এক্সপ্রেসওয়েকে, যা একাধারে 3টি খাল, ডুমনি, বোয়ালিয়া ও AD8 এর বৃষ্টির পানি নিষ্কাশনে সহায়ক হবে। এটি বাংলাদেশের একমাত্র 14 লেনের মহাসড়ক। এটি চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট সহ উত্তরাঞ্চলে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে তাদের 3 থেকে 4 ঘন্টা সাশ্রয় হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরেই শুরু হবে এই মহাসড়কে নিয়মিত যানবাহনের চলাচল। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল, ঢাকা। কয়েকদিনের মধ্যে আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে শুক্রবার থেকে আবারও ঝোড়ো হাওয়া, বজ্র ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে অব্যাহত থাকতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত। তবে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সারা দেশে বৃষ্টিপাত কমবে, বেড়ে যাবে তাপমাত্রা। শিউলি শবনমের প্রতিবেদন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ নিষ্ক্রিয় হতে না হতেই নতুন লঘুচাপের আভাস আবহাওয়া অধিদপ্তরের। উত্তর আন্দামান সাগরে সম্ভাব্য লঘুচাপের প্রভাবে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণাঞ্চলে আবারও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ক্রমান্বয়ে বৃষ্টিপাত বাড়বে সারা দেশে। 29 বা 30 তারিখের দিকে একটু লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে আন্দামান সাগরের ওইদিকে 29 তারিখের পর থেকে বা 30 তারিখ থেকে মোটামুটি দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে পরবর্তীতে আস্তে আস্তে দেশের অন্য অংশগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। সপ্তাহের বাকি 3 দিন ঢাকাসহ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত এবং স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হবে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী মাসের শুরু থেকে টানা 1 সপ্তাহ সারা দেশে অব্যাহত থাকবে ঝড়ো হাওয়া, বজ্র ও বজ্রসহ বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত কমে গেলেও বিক্ষিপ্তভাবে সারা দেশে, বিশেষ করে উত্তরবঙ্গে, ঢাকা সহ উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা থাকবে। তবে ভারী বৃষ্টিপাতের আপাতত হয়তো ওইভাবে একটু প্রবণতা কমে যাচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহে মোটামুটি বৃষ্টির প্রবণতা আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার মধ্য দিয়ে দেশে চলতি বর্ষা মৌসুমের বৃষ্টিপাতও শেষ হয়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবন চন্দ্রশীলের মৃত্যু। সংস্কার শেষে উন্মুক্ত রাজশাহী শহীদ কামারুজ্জামান উদ্যান, নতুন সাজে খুশি নগরবাসী। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। শুধু বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের পত্তন নয়, ভাষা হিসেবে বাংলাকেও বিশ্বসভায় সম্মানের আসনে অধিষ্ঠিত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় দেয়া ভাষণে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন ছাড়াও পৃথিবীর সংকট আর সম্ভাবনা নিয়ে নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু। আদিত্য মামুনের রিপোর্ট। শোষণের শৃঙ্খল থেকে বাঙালিকে মুক্ত করতে 13 বছরের কারাজীবন, মামলা হামলা আর অগুন্তি ষড়যন্ত্রের নাগপাশ পেরিয়ে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশের অভ্যুদয় ঘটান বঙ্গবন্ধু। বাংলা ও বাঙালির
হাজার বছরের রীতিনীতি, প্রথা আর ভাষা সংস্কৃতিকে আঁকড়ে ধরে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে মনোনিবেশ করেন বাঙালির অবিসংবাদিত নেতা। স্বাধীনতার পর ৩ বছরের পথচলায় মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার মর্মবাণী, মাতৃভাষাপ্রেমী বাঙালির বীরত্বগাথা ঝংকৃত হয় বঙ্গবন্ধুর কণ্ঠে জাতিসংঘের সদর দপ্তরে। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর মাত্র ২২ মিনিটের ভাষণে উপনিবেশবাদ, ক্ষুধা দারিদ্রতা, পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে বঙ্গবন্ধুর উচ্চকিত কণ্ঠস্বর শোনে বিশ্ব। গায়ের জোরে বেআইনিভাবে এলাকা দখল, জনগণের ন্যায়সঙ্গত অধিকারকে নস্যাৎ করার কাজে শক্তির ব্যবহার, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে চলেছে এই যুদ্ধ। এই যুদ্ধ ব্যর্থ হয়নি। আলজেরিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও গিনি-বিসাউয়ে বিরাট বিজয় অর্জিত হয়েছে। এই জয় দ্বারা প্রমাণিত হয়েছে যে ইতিহাস জনগণের পক্ষে। অর্থনৈতিক বিপর্যয় রোধে উন্নত রাষ্ট্রসমূহকে তড়িৎ ব্যবস্থা নিতে আহ্বান জানান বঙ্গবন্ধু। বর্ণ বৈষম্য, জোর জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু জ্ঞান বিজ্ঞান, কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ করেন। আমরা তাকাবো এমন এক পৃথিবীর দিকে যেখানে মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য আমাদের জন্য এক সংকটমুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, মূল্যস্ফীতি রোধে সবাইকে এগিয়ে এসে মানবিক ঐক্যবোধ, যুক্তি ও শক্তিকে কাজে লাগিয়ে প্রত্যেক দেশের সার্বভৌমত্ব বজায় রাখা সহ ব্যক্তির অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। ন্যায়সঙ্গত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরও তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা উচিত। অস্ত্রের প্রতিযোগিতা হ্রাস করে বিশ্ব মানবের কল্যাণে সেই অর্থ কাজে লাগাতে বলেন বঙ্গবন্ধু। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নীতির বাস্তবায়ন দাবি করেন। ভারত মহাসাগর ও দক্ষিণ এশিয়াকে শান্তি, স্বাধীনতা ও নিরপেক্ষ অঞ্চল ঘোষণা করেন বঙ্গবন্ধু। আমাদের একটা আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব হলো বিশ্বের প্রতিটি মানুষ যাতে তার ব্যক্তিত্ব এবং মর্যাদার উপযোগী অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার ভোগ করতে পারে তার ব্যবস্থা করা। বাংলাদেশের স্বাধীনতার ফলে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল বলেও জাতিসংঘের দেয়া ভাষণে উল্লেখ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। আমাদের 3টি দেশেরই জনগণের জন্য কল্যাণকর বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর রাস্তায় সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবন চন্দ্রশীল মারা গেছেন। সকাল 10:35 দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান ভুবনশীল। গত 18 সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্প এলাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ ওরফে মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। এ সময় মোটরসাইকেলে করে ওই পথ দিয়ে বাসায় ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন ভুবন চন্দ্রশীল। লালবাগের ডস মেটালাইজিং কারখানায় আগুন লেগে পুড়ে গেছে বেশ কিছু মালামাল। দুপুরে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রিজার্ভে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু সময় লাগে তাদের। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, প্রতিষ্ঠানটিতে কোনো ফায়ার সেফটি ছিল না। ঘটনার পরপরই গা ঢাকা দেয় কারখানার মালিক। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 2 বছরেরও বেশি সময় পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে রাজশাহী শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। সংস্কার শেষে নতুন সাজে বিনোদন কেন্দ্রটি চালু হওয়ায় বেশ খুশি নগরবাসী। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। করোনার সংক্রমণ বাড়তে থাকায় 2021 সালের 3 এপ্রিল বন্ধ করে দেয়া হয় শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। করোনা কমে গেলেও উন্নয়ন ও সংস্কারের জন্য খোলা হয়নি উদ্যানটি। প্রায় 24 কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ ওয়াকওয়ে ও রাস্তা নির্মাণ, পুকুর সংস্কার, সৌন্দর্য বর্ধন, বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের পর আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো পার্কটি। নতুন সাজে বিনোদন কেন্দ্রটি চালু হওয়ায় খুশি নগরবাসী। এই বিনোদনটা বন্ধ থাকার কারণে তারা অনেকেই আসতে পারেনি, এখন আবার নতুনভাবে আসা শুরু হবে। আমাদের প্রাণ চঞ্চলতা বাড়বে রাজশাহীর। আমরা সবাই আনন্দিত যে আসলে আমাদের এই বিনোদন কেন্দ্রগুলো আরও বিভিন্ন জায়গায় গড়ে উঠবে। দর্শনার্থীদের জন্য অনেক ভালো হয়েছে এবং তারা এসে এখানে তাদের বিনোদন সময়গুলো পার করতে পারবে। পাশাপাশি
রাজশাহীতে মানুষের জন্য অবসর সময়টা পার করতে পারে, সেজন্য এটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যানে পর্যায়ক্রমে ওয়াচ টাওয়ার, অ্যাকোরিয়াম, এমপি থিয়েটার নির্মাণ করা ছাড়াও রাজশাহীতে একটি সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান সিটি মেয়র। এখনকার কনসেপ্টে এই চিড়িয়াখানা বলতে যেটা বোঝায় সেটা ঠিক এখনকার কনসেপ্টের সঙ্গে যায় না, আর এত ছোট পরিসরে তো যাই না। কাজে আমরা নতুন করে একটা সাফারি পার্ক জাতীয় করার পরিকল্পনা নিয়েছি, সেটা শহরের উত্তর দিকে অনেক বড় জায়গায় আমাদের চিন্তাভাবনা আছে। আগের মতো প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত ২৫ টাকা প্রবেশ মূল্যে উদ্যানে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। ২০২২ সালে দেশ সেরা বিদ্যালয়ের স্বীকৃতি পেল ঠাকুরগাঁওয়ের চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রশাসন বলছে শিক্ষার মান উন্নয়নে মডেল হিসেবে কাজ করবে প্রত্যন্ত হরিপুর গ্রামের স্কুলটি। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। নিজ বিদ্যালয় পেল দেশ সেরা স্কুলের খ্যাতি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার মাঝে তাই উৎসবের আমেজ। আমরা বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ আর অনেক কিছু খেলি, আর এখানে আমাদের অনেক মজা লাগে। আমি যদি একদিন না স্কুলে আসি আমাকে ভালো লাগে না। আমাদের ম্যাডাম আমাদের খুব ভালো করে পড়ায়। ঠাকুরগাঁও শহর থেকে ৭০ কিলোমিটার দূরে এই চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিচ্ছন্ন আর সবুজের সমারোহে বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নানা উপকরণ। দেয়ালে শোভা পায় প্রাকৃতিক দৃশ্য, কবিতা, মনীষীদের উক্তি, বঙ্গবন্ধু ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ধারাবাহিক চিত্র। ২০১১ সালে বিদ্যালয়টি পাঠদানের অনুমতি পাওয়ার পর ২০১৩ সালে জাতীয়করণ হয়। জাতীয়করণের ৯ বছরে হয়েছে দেশ সেরা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে রয়েছে নিজস্ব শিশু পার্ক, পুকুর, হাঁস মুরগি ও শাকসবজির খামার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে চালু হয় মিড ডে মিল। সপ্তাহে ২ দিন মিড ডে মিলের ব্যবস্থা থাকায় অভিভাবকদেরও রয়েছে স্বস্তি। এই স্কুলের পরিবেশ খুবই মনোরম পরিবেশ, খুবই সৌন্দর্য এবং বাচ্চাদের বিনোদনমূলক ও খেলাধুলার অনেক জিনিসও আছে। তারা এখানে আসার জন্য খুবই আগ্রহী। স্যারগুলো ভালোভাবে সঙ্গে সাথে লেখাপড়া করায়। বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছেন ২৭৫ শিক্ষার্থী ও শিক্ষক ৫ জন। এর আগে ২০১৯ সালে প্রতিযোগিতায় সারা দেশে দ্বিতীয় এবং ২০২২ সালে প্রথম স্থান লাভ করে বিদ্যালয়টি। বাচ্চাদেরকে শিখায়, বিশেষ করে তারা কি বুঝে না এটা আইডেন্টিফাই করে সেটা বোঝানোর চেষ্টা করি। অত্যন্ত এলাকায় অবস্থিত একটি বিদ্যালয় এবং সেখান থেকে জাতীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করা এটি কিন্তু অনেক চ্যালেঞ্জিং ছিল। আমরা পরপর 2বার বিভাগীয় শ্রেষ্ঠ হয়েছি, এবার জাতীয় পর্যায়ে আমরা শ্রেষ্ঠ হই। আমি এবং আমার কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সরকারকে। আমরা আন্তর্জাতিক হিসাবে ব্র্যান্ডের স্কুল হিসাবে পরিচিত করার জন্য নিরলস পরিশ্রম করে যাব। এই বিদ্যালয়ের সাফল্য অন্যান্য বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার কথা বললেন জেলা প্রশাসক। একেবারে সীমান্তবর্তী একটা স্কুল, কোনো কিছুই তাদের খুব একটা ছিল না একটা সময় বলা যায়। শুধুমাত্র নিজেদের ইচ্ছা এবং তাদের প্রচেষ্টায় এই স্কুলটি আজকে অনুকরণীয় একটা জায়গায় এসেছে। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। পঞ্চগড়ে করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবির ১ বছর, আউলিয়া ঘাটে সেতু নির্মাণে নেই দৃশ্যমান উদ্যোগ। ক্রিমিয়া ও কৃষ্ণ সাগর লক্ষ্য করে ইউক্রেনের হামলা, রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারছে না ক্ষেপণাস্ত্র। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। ঠিক ১ বছর আগে আজকের দিনে পঞ্চগড়ে করতোয়া নদীর জলে মুছে গিয়েছিল মহালয়ার রং। বোদা উপজেলার আউলিয়াঘাটে স্মরণকালের ভয়াবহ নৌকাডুবিতে শিশু ও নারীসহ ৭২ জনের সলিল সমাধি ঘটে। এখনও নিখোঁজ ১ জন। ঘাটে সেতু তৈরির আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি আজও। পঞ্চগড় প্রতিনিধি তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের বোদার মাড়েয়া ইউনিয়নের বটতলী গ্রামের জবারানী রায়ের বাড়িতে তখন উৎসবের আমেজ। পুজোর ফুল আর উপাচার নৈবেদ্য নিয়ে সবাই ব্যস্ত প্রাচীন মন্দির বদেশ্বরীতে মহালয়ার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতিতে। জবারানীর ভাসুর হরিকিশোর বর্মন ও যা কণিকা রানী বর্মন পরিবারের ৬ সদস্যকে নিয়ে যাত্রা করেন মন্দিরের পথে। করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকায় উঠে উলুধ্বনি দিতে দিতে পার হচ্ছিলেন পুণ্যার্থীরা।
অতিরিক্ত মানুষের কারণে মাঝপথে ডুবে যায় ইঞ্জিন চালিত ছোট্ট নৌকাটি। জবারানীর পরিবারের 6 জনের সাথে আরও 66টি প্রাণের সলিল সমাধি ঘটে। নিহতদের স্বজনরা বলছেন, দুর্ঘটনার পর আশ্বাস দেয়া হলেও সেই ঘাটে সেতু তৈরির দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যখনই এই 6 জনের কথা মনে করে তখনই কিন্তু হৃদয়টা কেঁপে ওঠে যে আসলে কি ছিলাম আর কি হলাম। স্বজন হারা এবং মা বাবা হারার কষ্ট তো কাউকে বলে বুঝাইতে পারবো না, কিন্তু আসলে নিজে বুঝতেছি যে আসলে কতটা বেদনাদায়ক। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আউলিয়া ঘাটে 891 মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। ব্রিজটি নির্মাণ অচিরেই কাজ শুরু হবে আশা করছি। পুলিশ জানায়, এ ঘটনায় 3 জনকে অভিযুক্ত করে নৌ অধ্যাদেশ আইনে মামলা করা হয়েছে। এদের একজন উচ্চ আদালতের আদেশে জামিনে থাকলেও অপর 2 জন জেলে আছে। এই বিষয়ে একটা মামলা হয় নৌ আদালতে, নৌ পরিবহন অধ্যাদেশ। এখানে 3 জনকে আসামি করে মামলা করা হয়েছে। 2 জন গ্রেফতার আছেন জেল হাজতে, এখন একজন উচ্চ আদালত জামিনে আছে। আগামী যে মহড়া হবে এই মহড়ার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকব। আর জেলা প্রশাসক জানান, নিহতদের স্বজনদের সহযোগিতা করা এবং পরিবারের শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। শোকসন্তপ্ত পরিবারগুলো যেন ভালো থাকে সেই চেষ্টা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে। সেদিনের নৌকাডুবির ঘটনায় সুরেন্দ্র রায় নামের এক ব্যক্তি এখনও নিখোঁজ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বরিশালে ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময় আগামী 12ই অক্টোবর থেকে পিছিয়ে 12ই নভেম্বর থেকে দেওয়ার দাবি জানিয়েছেন মৎস্য আড়ত মালিকরা। নগরী পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল বলেন, বরিশাল সহ আশেপাশের নদ নদী ও সাগর এখন ইলিশ শূন্য। সাগরে বৈরী আবহাওয়ার মাছ ধরতে যেতেও পারছেন না জেলেরা, তাই নিষেধাজ্ঞার সময় 1 মাস পেছানোর প্রয়োজন। সংবাদ সম্মেলনে ছিলেন পোর্ট রোডের অন্য মৎস্য আড়তদাররাও। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র, বাণিজ্য সম্প্রসারণে শ্রম অধিকার ও কর্মপরিবেশ উন্নয়নের তাগিদ। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে উদ্গ্রীব বিএনপি, আদালতে আবেদনের পরামর্শ। যানবাহন চলাচলের জন্য প্রস্তুত পূর্বাচল এক্সপ্রেসওয়ে, আগামী মাসে উদ্বোধন। সাগরে আবারও লঘুচাপ, শুক্রবার থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আভাস। বিশ্বকাপের আগে মনোবল বাড়ানোর সুযোগ, কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।